সবাই তোকে বলবে তুই কি পুরীতে খেতে এসেছিস? আমি পৃথিবীতে যেখানে যাই খেতে যাই, এটাই আমার আইডেন্টিটি, এটাই আমি রাখতে চাই পুরো জীবন। মন দিয়ে ক্যামেরা করছি, এমন জোর জল এসছে, রায় আমার দুজনেরই পুরো ভিজিয়ে দিয়ে চলে গেল। যন্তর মন্তরের পরে ভারতবর্ষের একমাত্র স্থাপত্য যেখানে নিখুঁতভাবে সময়, বার, দিন, তারিখ ইত্যাদি বিভিন্ন বিষয় এখানে ফুটিয়ে তোলা সম্ভব হয়। আমাদের ইন্ডিজিনাস আর্ট যেটা একদম লুপ্তপ্রায় এখন, সত্যি বেশি আরও যেন মানুষ এসে দেখে, যাতে এই আর্ট ফর্মটা প্রিজার্ভ করতে পারে এরা। বলো কি হলো এক্ষুনি আমাদের সাথে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছি, আমি দেখছি একটা ঢেউ আসছে বেশ বড়, মন দিয়ে ক্যামেরা করছি, এমন জোর জল এসছে, রায় আমার দুজনেরই পুরো ভিজিয়ে দিয়ে চলে গেল। আমি দৌড়ে পালিয়ে এসেছি, মা দেখছি তুলেই যাচ্ছে টিল দ্য লাস্ট মিনিট, তারপরে সে একদম শাড়ি টাড়ি ভিজিয়ে দিয়ে, শাড়ি সব ভিজে গেল। যাকে এটাও মানে পুরীতে এসে আমি ভেবেছিলাম সমুদ্রে নামবো না, সমুদ্রের জলে পা ঠাকাবো না, বললে কি হয়, সমুদ্র নিজে এসে পা ভিজিয়ে দিয়ে চলে গেল। একদম খুব ভালো লাগলো, আমরা খুব হাসলাম ব্যাপারটা। আজকে 7ই জুলাই 2025, গত 3 দিন ধরে আমরা পুরীতে আছি। আমরা 5 তারিখে সকালবেলায় পুরীতে এসেছি, কিন্তু এই পুরীতে উল্টো রথ এবং জগন্নাথ দেবের সোনাবেশ ইত্যাদি ভিডিওগুলি করার কারণে রায়কে নিয়ে সেইভাবে বেরোনো হয়নি। আপনারা জানেন যে এবারে আমরা রায়কে নিয়ে এসেছি, এখন ঘড়িতে 9:12। বুবু বিকেলবেলায় রায়কে নিয়ে গোল্ডেন বিচে গিয়েছিল, আমি ঘরে বসে ভিডিও বানাচ্ছিলাম এবং সেই ভিডিও পাবলিশ করে তারপরে আমি এখন বেরিয়েছি। রাই আর বুবু এখন স্বর্গদ্বারের যে মার্কেট সেই মার্কেটে রয়েছে, ওদের সাথে আমি গিয়ে মিট করব। আমি এখন এই স্বর্গদ্বারে এসে নামলাম অটো করে, আমাদের যে হোটেল সেখান থেকে নিল 100 টাকা। এখন এসে এই স্বর্গদ্বারের রাস্তায়, মানে মন্দিরের যে রাস্তাটি সেই রাস্তাতে আমরা ঢুকেছি। এইখানে রাই আর বুবু রয়েছে ওড়িশা হ্যান্ডলুমের দোকানে, যে দোকানটি ভারত সেবাশ্রম সংঘের উল্টো দিকে। চলুন যাই। এই যে এই ওড়িশা হ্যান্ডলুমের এই দোকান, বুবুরা রয়েছে এখানে, আর এনারা সবাই অরিন্দম ট্রাভেলক পরিবারেরই অঙ্গ।
এবং আধ ঘন্টা অপেক্ষা কিন্তু ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং বুবু আমাকে ক্রমাগত ফোন করছে যে দেখার জন্য দেখা করার জন্য সবাই রয়েছেন, কিন্তু ওনাদের সাথে দেখা হলো। আপনার নাম বলুন। শুভজিৎ দাস। শুভজিৎ দাস। আর আপনার? সোমা দাস। তোমার নামও বলো। বাহ, সবার সাথে এখানে দেখা হলো। বুবুরা অনেকক্ষণ ধরে গল্প করেছে, এবার আমি কিছুক্ষণ গল্প করি। আজকে ব্লু ফ্ল্যাগ বিচে গিয়েছিল, মার সাথে গিয়েছিল, আমি যাইনি, আমি ঘরে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম, সেটা বললাম। হ্যাঁ, মার সাথে গিয়ে খুব মজা করেছে। আর বুবু এখন তার নিজস্ব ময়দানটি পেয়ে গেছে। না, আমি কিছু কিনছি না, এরকমভাবে আমাকে বলো না। সবাই বলেন যে ম্যাডাম আপনি তো শাড়ি পরেন না, শুধু শুধু শাড়ি কেনেন। কেউ কমেন্ট করছে যে আমি নাকি 500,000 টাকার শাড়ির দিকে হাত বাড়িয়েছি। হাত বাড়িয়েছি তো কি হয়েছে, জীবনে মানুষের কত শখ থাকে, দেখাও তো একটা অন্য অভিজ্ঞতার মধ্যে পড়ে। তো যাই হোক, আমরা এখন শাড়ির দোকানে এসছি। এই শাড়ির দোকানে আমরা আগেও ব্লগ বানিয়ে গেছি। তো আমরা যখন ঢুকেছি তখন এই দিদি বলছিলেন যে আপনি তো আমার দোকানে আগে ব্লগ বানিয়ে গেছেন, দাদা কোথায়? তো দাদা এসছেন, এবার আমি এখন শাড়ি দেখি। ওনার নাম জ্যোৎস্না মহাপাত্র। আর আপনার চ্যানেলের নাম বলুন। আমার নাম হচ্ছে আমি পাকাই। আচ্ছা, এটা কিসের চ্যানেল? এটা হচ্ছে ডেলি ব্লগ, কিন্তু আমি উড়িষ্যার বিষয়ে অনেক কিছু, মানে পুরীর বিষয়ে অনেক কিছু দেখিয়ে থাকি। খুঁটিনাটি কিছু জানতে হলে আমার কাছ থেকে জানতে পারবেন। ওনার চ্যানেলের নাম শুনলেন, আপনারা দেখবেন। আরও দুজনের সাথে দেখা হলো। আপনার নাম বলুন। আমার মধুসূদন দত্ত, বাড়ি হচ্ছে নলহাটিতে যে মন্দির আছে নরেশ মন্দির, তার পাশেই। আর এমনিতে আপাতত ধন্যবাদ। আর ওর সাথে দেখা হলো, ও এসে আমার সাথে কথা বললো। বলো। রুদ্রনীল করাতে। আচ্ছা, হাওড়ায় বাড়ি। হাওড়ায়। আচ্ছা, চলুন একটু পরিচয় করিয়ে দিন। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, 1 ঘন্টা ধরে। এই যে উনি, ওনার স্ত্রী এবং ওনার মেয়ে, সবার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন আমাদের এই 3 দিনের পুরীতে যে টুকরো টুকরো ঘোরাফেরা, খাওয়া দাওয়া, তার ভিডিও। মানে এটা কোনো কন্টিনিউয়াস বিষয় নয়, এই 3 দিনের টুকরো টুকরো অংশের একটা কোলাজ নিয়ে আজকের এই ভিডিও। আমরা এখন এই স্বর্গদ্বারের সামনে, সমুদ্রের সামনে রাস্তা দিয়ে হাঁটছি। আর রায়কে বলছি যে পুরীতে এসে একটু জিভে গজা খা। পুরীতে এসে জিভে গজা না খেলে রীতিমতো সেটা অন্যায়। কি খাবি? চল, এখানে কোন দোকানে একটা, এখানে এটা কি নৃসিংহ সুইটস। মিষ্টি, এত মিষ্টি খাওয়া ভালো না। তোমার তো একদমই না, তুমি তো এত খেও না মিষ্টি পাপা। যে আমার একদমই না, তাহলে শুনে নিচ্ছেন। এবার থেকে আর ভিডিওতে অনিন্দদাকে মিষ্টি খেতে না দেখলে বুঝবেন যে এই মেয়ের নিষেধে আমি মিষ্টি খাচ্ছি না। এই কথা শুনে উদ্ধার করে দেবে। কিছু শুনবে না, আই নো। চল। তাই আমরা আগের বার এসে ফিশারম্যানে খেয়েছিলাম। ফিশারম্যানে খাবি? না, লুচি খাবো, লুচি। ওই যে পুরীতে এসে 2 দিন ধরে সমানে লুচি খাবো করে যাচ্ছে। আমি যত বাঙালি খাবারগুলো বাড়িতে চল, তোর মা তোকে লুচি বানিয়ে খাওয়াবে। নুডলস আমিও বানাতে পারি, এখানে ওইসব বানাবে, ওইসব আমিও রান্না করতে পারি। আমি লুচি বানাতে পারি না, তো আমি লুচি খাবো। তাহলে চল দেখি এখন এই রাতে কোথায় লুচি পাওয়া যায়। লুচি খাইনি। এই যে স্বাদে আহ্লাদে বুবুরা এইখানে বোধহয় ঢুকেছে আজকে। এই যে এখানে 4 পিস। আর লুচির সঙ্গে কি পাওয়া যাবে? আর রাই অবশেষে এইখানে এসে লুচির সন্ধান পেয়েছে, তাই তো? লুচি আলুর দম ফাইনালি, কতদিন পর। সবাই তোকে বলবে তুই কি পুরীতে খেতে এসেছিস? আমি পৃথিবীতে যেখানে যাই খেতে যাই, এটাই আমার আইডেন্টিটি, এটাই আমি রাখতে চাই পুরো জীবন। আমি পৃথিবীতে খেতেই এসেছি। এই কথাগুলো কিন্তু আমি ব্লগে রাখবো। হ্যাঁ, রাখো, কেন?
যা কমেন্ট করার করে নাও। এভরি হিউম্যান বিং শুড ওয়ান্ট টু ইট গুড ফুড আমার মনে হয়। প্রথমে ফিশ ফিঙ্গার আর তার সাথে কাসুন্দি এই দিয়ে আমরা শুরু করি। 6টি ফিশ ফিঙ্গার দিয়েছে, আমরা 1 প্লেট নিয়েছি, প্রত্যেকের ভাগে 2টি করে। ভালো খেতে ফিশ ফিঙ্গার এবং দারুণ সুন্দর কিন্তু ভেজেছে, বেশ মুচমুচে না? ট্রাই দ্য কাসুন্দি, কি ভালো, একদম অসম্ভব সুন্দর কনসিস্টেন্সি, থিক ভলিউম, তেমন সুন্দর ঝাঁঝটা। আই থিঙ্ক 3 দিনের কাসুন্দিতে এই কাসুন্দিটা সবচেয়ে ভালো লেগেছে আমার। বেনারসের ওর সঙ্গে দেখা হবে। লুচি চলে এসছে, কিন্তু এগুলো কি লুচি এত বড় বড়? এই জন্য আমি 2 প্লেট বলেছি। হ্যাঁ, এই হচ্ছে লুচির সাইজ, দেখুন মাংস দিয়ে লুচি। আর এটার সাথে কি? আলুর দম। আলুর দম, বাহ, আলুর দম, এখানে মাটন কষা, মাটন কষা, আর এইদিকে লুচি। কি জমে পুরো ভিড়। মুখটা দেখো। তারপরে আবার শেষে নলেন গুড়ের আইসক্রিম। আর আলুর দমের আলুটি এত সুন্দর, মানে সুস্বাদু আলু বলতে যা বোঝায়, যেমন সুন্দর সেদ্ধ হয়েছে, নরম একেবারে, আর তার সাথে সেই রকম টেস্ট, অসাধারণ। আর লুচি আর আলুর দম ফিনফিনে পাতলা লুচি। এই লুচিগুলি দেখতে বড়, কিন্তু এদের চেহারা খুবই পাতলা পাতলা। মাংসের ঝোল কেমন করেছে আর মাংসটা কেমন দিয়েছে বল? ভীষণ ভালো, মানে একদম নো কমপ্লেন্টস। হাইলি রেকমেন্ড করব, পুরীতে আসলে স্বাদে আহ্লাদেতে আসবেন। এত সুন্দর লাগলো, আর এই আলুর দমটা এত ভালো বানিয়েছে, মানে ম্যাচ মেড ইন হেভেন। এই লুচি আর আলুর দমের কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছে। আমার লুচি হচ্ছে, আমি সবসময় বলি পোলাও আর কষা মাংস আমার খুব ফেভারিট খাবার, আর তাছাড়া আমার আরেকটা ফেভারিট খাবার হচ্ছে লুচি। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ লুচি বানায়, আর আমি এটাতে কারোর সাথে কোনো ডিবেটে যেতে চাই না। সিরিয়াসলি আমার মায়ের মতো লুচি মনে হয় না কেউ বানায়। তো আমি সেই ছোট থেকে আমার ফেভারিট মিলই হচ্ছে আমার মায়ের বানানো লুচি, আর মা একটা সাদা আলুর তরকারি, মানে অসম্ভব সুন্দর। তো আমি ওটা যখনই আমি ফ্রান্সে যাই, ওইটা হচ্ছে আমি সবচেয়ে বেশি মিস করি। কিন্তু আমি এরকম মনে হয় না আমার বলা উচিত, কিন্তু তোমার মতোই ভালো বানিয়েছে। এত সুন্দর বানিয়েছে এখানে, এত ফিনফিনে। আর বেশিরভাগ মানুষই লুচি বানায় মোটা মোটা, এটা আমার কাছে অবাক লাগে। বিউটিফুল বিউটিফুল, মাংসের পিসটা ভালো দিয়েছে, ঝোলটা প্রচণ্ড রিচ ইন ফ্লেভার, এদিকে হেভি লাগছে না, ভালো লাগছে ভীষণ, মন ভরে গেছে। দুর্দান্ত খাওয়া হলো আজকে, এবং মধুরেণ সমাপয়েত এই নলেন গুড়ের আইসক্রিম দিয়ে। এটা হচ্ছে আমাদের হট ফেভারিট। এর হচ্ছে একেবারে হট ফেভারিট জিনিস, নলেন গুড়ের আইসক্রিম। আমার গলার এত সমস্যা থাকে, কিন্তু আমি কোনো আইসক্রিম খাই না, কিন্তু এই আইসক্রিমটা পেলে আমি কখনো ছাড়ি না, পুরো ঝাঁপিয়ে পড়ি। আমাদের হলো হচ্ছে 1984 টাকা। আজকে 8ই জুলাই 2025, আমরা আজকে পুরী থেকে রওনা দিচ্ছি কোণার্ক এবং রঘুরাজপুরের উদ্দেশ্যে। আর কোণার্ক সূর্য মন্দির সম্পর্কে তো সকলেই জানেন, কিন্তু এই যে রঘুরাজপুর জায়গাটি বললাম, এই রঘুরাজপুর বিখ্যাত হচ্ছে ওড়িশা নৃত্যশৈলীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ গোটিপুয়ার নৃত্যের জন্য। আজ থেকে প্রায় বছর 3 আগে যখন পুরীতে এসেছিলাম, তখন আরও আরেকবার রঘুরাজপুরে গিয়েছিলাম। তো তখনই আমার এই অঞ্চলের সাথে প্রথম পরিচয় হয়, এবং আজকে আবার সেখানে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের ভ্রমণ বর্ণনা। আমরা এখন এসে পৌঁছেছি কোণার্ক সূর্য মন্দিরে। এইখানে কাউন্টার থেকে টিকিট কাটলাম। এইখানে ইন্ডিয়া এবং সার্ক অন্তর্ভুক্ত দেশের জন্য টিকিট 40 টাকা, ফরেনারদের জন্য 600 টাকা করে। ক্যামেরার জন্য বলল কোনো চার্জ লাগবে না, অন্তত আমার এই ক্যামেরার জন্য কিছুই নিল না, এবং স্বাভাবিকভাবেই মোবাইলের জন্যও কিছু চার্জ নেই।
অর্থ অ্যাঙ্গেল এবং অর্ক অর্থ সূর্য, দুই মিলে একত্রে হচ্ছে কোণার্ক। অর্থাৎ সূর্যের রশ্মি এখানে একটি নির্দিষ্ট কোণ থেকে এই মন্দিরের নাটমণ্ডপ ভেদ করে একেবারে সূর্যদেবের যে মন্দিরের যে স্থল অর্থাৎ গর্ভগৃহ সেই পর্যন্ত নির্দিষ্ট কোণে গিয়ে পৌঁছায়। সেইখানেই এই মন্দিরের বিশেষত্ব। এটি একটি সূর্য মন্দির। পৃথিবীর বিভিন্ন জায়গাতে সূর্য মন্দির রয়েছে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গাতে, কিন্তু এই মন্দির আর্কিওলজিক্যাল দিক থেকে, মাইথোলজিক্যাল দিক থেকে, জিওমেট্রিক্যাল দিক থেকে একটি অনন্য নিদর্শন। এবং সেই কারণে এই সূর্য মন্দিরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সূর্য মন্দির বলা হয়। 1255 খ্রিস্টাব্দে গঙ্গ রাজবংশের রাজা নৃসিংহদেব তিনি এই মন্দির নির্মাণ করেন। মন্দিরের এই যে অংশটি দেখছেন, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে নাট মন্দির। আর এই যে অংশটি, এটি হচ্ছে মূল মন্দির অর্থাৎ কোণারকের সূর্য মন্দির। এই অংশটি হলো নাট মন্দির। এই কোণার্ক সূর্য মন্দিরের মাইথোলজিক্যাল স্টোরিটা হলো এইরকম। কৃষ্ণের পুত্র সাম্য তিনি একজন অত্যন্ত রূপবান পুরুষ ছিলেন। একবার কৃষ্ণ যখন তার গোপিনীদের সঙ্গে লীলাতে মত্ত ছিলেন, সেই স্থলে নারদের ছলনায় সাম্য এসে উপস্থিত হন। সাম্যের এত রূপ দেখে গোপিনীরা তার দিকে আকৃষ্ট হয়ে পড়লেন। তাই দেখে কৃষ্ণ খুব ক্ষুব্ধ হয়ে উঠলেন। তিনি তখন তার নিজের পুত্রকে অভিশাপ দিলেন, অচিরেই তোমার এই রূপ বিনষ্ট হয়ে যাবে। সেই কথা অনুযায়ী সাম্যের রূপ নষ্ট হলো এবং তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পড়লেন। তখন সাম্য এই সমুদ্রের তীরবর্তী স্থানে এসে তপস্যায় নিমগ্ন হলেন এবং তার রূপ ফিরে পেলেন। তারপর তিনি এই কোণারকে সূর্য মন্দির প্রতিষ্ঠা করলেন। এটা তো একটা সূর্য মন্দির। অ্যাকচুয়ালি এই মন্দিরটা তৈরি হয়েছে সূর্যের রথের আদলে, এবং এই মন্দিরের সামনে রয়েছে সূর্যের 7টি ঘোড়া। তার মধ্যে বেশিরভাগই এখন নষ্ট হয়ে গেছে, সেই ভাঙাচোরা অবস্থায় রয়েছে। আর এই সূর্যের রথের চারিপাশে এই রকম চাকা রয়েছে 24টা। এই দিকে রয়েছে 12টা চাকা আর ওই দিকে রয়েছে 12টা চাকা। প্রত্যেক মাসে 2টি করে পক্ষ, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। তাহলে 12 মাসে কটা পক্ষ হয়? 24টা পক্ষ। এবং সেই হিসাবে এইখানেও এই দিকে 12টি চাকা, ওই দিকে 12টি চাকা, মোট 24টি চাকা। আর এই প্রত্যেকটি চাকাতে রয়েছে 8টি করে স্পোক। এই যে চাকার যে দণ্ডগুলি, এইরকম 8টি করে দণ্ড রয়েছে। এটা নির্দেশ করে দিনের 24 ঘন্টাকে 3 ঘন্টা করে 8টা প্রহরে ভাগ করা হয়, সেই হিসাবে এই 8টি স্পোকের হিসাব। এবং এই যে মাঝখানের যে অংশটি রয়েছে, এই অংশটি সূর্য রশ্মির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। এই অঞ্চলটি অ্যাক্সিস হিসেবে কাজ করে, এবং যদি এখন সূর্যের আলো থাকতো তাহলে দেখানো যেত যে এই অংশ থেকে ছায়া যেখানে পড়ে, এই চাকার গণনা অনুসারে সেই হিসাবে সময়ের গণনা করা হয়। এবং প্রত্যেকটি জায়গাতে, অর্থাৎ এই যে 2টি চাকার মধ্যে 3 ঘন্টা করে সময়ের পার্থক্য, সেইখানে 180টি ছোট 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 এখানে দানার মতন অংশ রয়েছে, অর্থাৎ যেগুলি মিনিটকে নির্দেশ করে। এইভাবে কোণার্কের সূর্য মন্দিরের এই চাকা যন্তর মন্তরের পরে ভারতবর্ষের একমাত্র স্থাপত্য যেখানে নিখুঁতভাবে সময়, বার, দিন, তারিখ ইত্যাদি বিভিন্ন বিষয় এখানে ফুটিয়ে তোলা সম্ভব হয়।
আরও একটা কথা বলি যে এই যে চাকাগুলির মধ্যে বিভিন্ন মূর্তি রয়েছে, এখানে কোনো চাকায় 64 যোগিনীর মূর্তি রয়েছে, কোনো চাকাতে দশাবতারের মূর্তি রয়েছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষের কাজকর্মের মূর্তি ইত্যাদি ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব শিল্পকলার নিদর্শন। তোমার মনে আছে আমি তোমাকে ফ্রান্সে যখন আমি নরমান্ডিতে সান মিশেল গেছিলাম ছবি পাঠিয়েছিলাম, তারপর বেলজিয়ামের মেডিয়েভাল ক্যাসেল ডানজন ছিল তার ছবি পাঠিয়েছিলাম। তো ওই আর্কিটেকচারটা কিন্তু হচ্ছে এই সময়ের, মানে এই 11 to 12 সেঞ্চুরির আর্কিটেকচার। ওই জিনিসগুলো ওটা হচ্ছে ইউরোপের তখন, যেটাকে আমরা মেডিয়েভাল পিরিয়ড বা ডার্ক এজেস বলি। অবশ্যই এখন আমরা ডার্ক এজেস শব্দটা ইউজ করি না ফর অবভিয়াস রিজনস, কিন্তু আমার যেটা সবচেয়ে স্ট্রাইকিং ডিফারেন্স লাগছে সেটা হচ্ছে ইউরোপে যখন ডার্ক এজ চলছে তখন পাথর নিয়ে তেমনভাবে আর্কিটেকচারাল চিন্তা করা হচ্ছে না। অবশ্যই আই হ্যাভ টু মেক আ ডিফারেন্স উইথ গ্রিক ক্লাসিক্যাল অ্যান্টিকুইটি, যেটা আরও পুরনো সময়ের কথা হচ্ছে, কিন্তু 11, 12, 13 সেঞ্চুরি এই সময় কিন্তু ইউরোপে অত আর্কিটেকচারাল প্রোগ্রেস হয়নি। তার সাথে ইন্ডিয়ার যদি প্যারালাল করা হয়, এই ফার ইস্টের যদি প্যারালাল করা হয়, তার গোল্ডেন এজ অফ আর্কিটেকচার চলছে এই সময়। আর এরকম নিখুঁত স্যান্ডস্টোনের উপর কাজ, এরকম ডিটেলস কাজ সত্যি আমি কোনোদিন এর আগে ইউরোপে তো দেখিনি। আমার যেদিন খাজুরাহ দেখার সৌভাগ্য হবে আমি জানি আমার আরও ভালো লাগবে, এর থেকেও অনেক সুন্দর মা বলেছে। তো আই হোপ সামডে আই গেট টু সি দ্যাট। তবে দেখ, এত সুন্দর মন্দির হলেও এই মন্দিরের কিন্তু কোনো পুজো হয় না, কোনো দিন পুজো হয়নি এই মন্দির তৈরি হওয়ার সময় থেকে। এবং সেটা শুনলে খারাপ লাগবে, সেটা হচ্ছে যে এই মন্দির যে মহারাজা তৈরি করেছিলেন তিনি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড বেঁধে দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে মন্দিরটা তৈরি করতে হবে, এবং যদি তৈরি না করা যায় তাহলে এই মন্দিরের যে কারিগররা তাদের সবাইকে তিনি হত্যা করবেন। তো মন্দির কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু মন্দিরের ঠিক মাথায় যে কলসটি বসানো হবে সেই কলসটি কিছুতেই ফিট করা যাচ্ছে না। একটা কলসি আর কি বসানো হবে, সেটা ফিট করা যাচ্ছে না। তা সেই সময় মন্দিরের যিনি প্রধান কারিগর তিনি একটা স্বপ্নাদেশ পেলেন যে 13 বছর বয়স্ক একটি বালক সে গিয়ে যদি মন্দিরের মাথায় উঠে সেইখানে কলসটি বসায় তবেই কলসটি বসবে, না হলে নাকি বসবে না। তো সে সেটা রাজাকে জানায়, রাজাকে জানাবার পর সেই রকম একটি 13 বছর বয়সী বালককে এইখানে মন্দিরের মাথায় তোলা হয় এবং সেখানে সে কলসটি বসাতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই মাথার থেকে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটে। তারপরের থেকে মহারাজাও ঠিক করলেন যে এই মন্দিরে তিনি আর পুজো করবেন না, এবং সেই কারণে নাকি এই মন্দিরে পুজো হয়নি। এইরকম একটি প্রচলিত কাহিনী রয়েছে। এই কোণার্কের সামনেই হচ্ছে বঙ্গোপসাগর। পর্তুগিজ নাবিকেরা যখন এইখান দিয়ে বাণিজ্য করতে যেতেন তখন এই মন্দিরে আগে একটি 52 টন ওজনের চুম্বক ছিল। মন্দিরের মধ্যবর্তী স্থানে সেই চুম্বকটি ছিল এবং মন্দিরের 8টি কোণায় আরও 8টি চুম্বক ছিল। একটি অদ্ভুত ব্যালেন্সে এই মন্দিরে যে সূর্যদেবের মূর্তি ছিল সেই মূর্তিটি নাকি ভাসমান অবস্থায় থাকতো। কিন্তু তাছাড়াও এই যে চুম্বকের আকর্ষণে এখান দিয়ে যে জাহাজগুলি যেত সেই জাহাজগুলির দিক বিক্ষিপ্ত হতো, অর্থাৎ তাদের যে দিক নির্ণয় যন্ত্র তাতে সমস্যা হতো। পর্তুগিজ নাবিকেরা এই অঞ্চল দিয়ে বঙ্গোপসাগরে প্রচুর বাণিজ্য করতে আসতেন। তারা এসে সেই মূল যে সবথেকে বড় চুম্বকটি অর্থাৎ 52 টন ওজনের যে চুম্বকটি সেটি তারা খুলে নিয়ে যান, এবং শোনা যায় যে তারপরেই এই মন্দিরের কাঠামোর
ব্যালেন্সিংয়ে হেরফের ঘটে এবং মন্দিরটি ভেঙে পড়ে। এটি মন্দির ধ্বংসের অন্যতম একটি প্রধান কারণ হিসেবে মনে করা হয়। মহারাজা নৃসিংহদেব তিনি বাংলা জয় করার বিজয় স্মারক হিসাবে এই মন্দির নির্মাণ করেছিলেন এবং শোনা যায় যে 1565 থেকে 1568 যে সময় বাংলায় সুলতান করনানি তিনি শাসন করছেন, তার সেনাপতি ছিলেন কালাপাহাড়। তিনি বঙ্গবিজয়ের স্মারক হিসেবে নির্মাণ করা এই মন্দিরকে ধ্বংস করেন। এছাড়াও এই নৃসিংহদেব তিনি স্থানীয় একজন মুসলিম রমণীকে বিবাহ করেছিলেন, সেই জন্য এখানকার সমাজ তাকে পরিত্যাগ করেছিল এবং সমাজের থেকে পরিত্যক্ত হয়ে তিনি এই অঞ্চল যখন ত্যাগ করে যান তখন নিজের হাতে তৈরি করা এই মন্দির তিনি ধ্বংস করেছিলেন, এরকমটাই শোনা যায়। এইরকম মানে এই মন্দির এছাড়াও মারাঠাদের দ্বারা বিভিন্নবার এই মন্দির আক্রান্ত হয়েছে। এইভাবেই এই কোণার্ক সূর্য মন্দির ধ্বংসের বিভিন্ন কারণ রয়েছে, কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি জানি না, কিন্তু বিভিন্ন কারণগুলি আপনাদের কাছে তুলে ধরলাম। সূর্যের রথের সারথি হলেন অরণি। এই মন্দিরের সামনে এইখানে একটি স্তম্ভ ছিল যার নাম অরণি স্তম্ভ। মারাঠারা যখন এই মন্দির আক্রমণ করে তারা সেই স্তম্ভটিকে তুলে নিয়ে গিয়ে জগন্নাথ দেবের মন্দিরের সামনে বসায়। আমরা জগন্নাথ দেব মন্দিরের সামনে যে স্তম্ভটিকে দেখি সেটি আগে এইখানে ছিল। গঙ্গরাজা নৃসিংহদেবের তৈরি এই সাধের মন্দির এতবার আক্রমণের পরে কিন্তু কালের নিয়মে হারিয়ে যায়। এই সমগ্র অঞ্চলটি পুরো জঙ্গলাকীর্ণ অবস্থায় ছিল এবং সেই জঙ্গলের মধ্যে থেকে 1904 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার তত্ত্বাবধানে এবং লর্ড কার্জনের সহযোগিতায় ও উদ্যোগে এই মন্দির আবিষ্কৃত হয়। আমরা এখন এসে পৌঁছলাম হেরিটেজ ভিলেজ রঘুরাজপুরে। এই রঘুরাজপুর বিখ্যাত দুটি বিষয়ের জন্য, একটি হচ্ছে এখানকার পটচিত্র এবং অপরটি হচ্ছে গটিপুয়া নৃত্যশৈলী। এই পটচিত্র, গটিপুয়া নৃত্যশৈলী, ওড়িশি নৃত্যশৈলী, এই তিন আঙ্গিকের তিন দিকপাল তাদের প্রতিকৃতি রয়েছে গ্রামে ঢোকার মুখেই। এইখানে রয়েছে পটচিত্রের যিনি পথিকৃৎ সেই জগন্নাথ মহাপাত্রের প্রতিকৃতি, তার পাশে রয়েছে গটিপুয়া নৃত্যশৈলীর যিনি গুরু মাগুন দাস তার প্রতিকৃতি এবং তার পাশেই রয়েছেন ওড়িশি নৃত্যশিল্পের দিকপাল কেলুচরণ মহাপাত্র তার প্রতিকৃতি। গ্রামে ঢোকার মুখে এই তিনজনের প্রতিকৃতি দর্শন করে তারপরে আমরা গ্রামে ঢুকব। আমার সাথে রয়েছেন গুরু গঙ্গাধর নায়েক, ইনি এই গ্রামেরই বাসিন্দা এবং গটিপুয়া নৃত্যশৈলীর একজন শিক্ষাগুরু। গ্রামে ঢোকার মুখেই দেখবেন এইখানে একটি মন্দির রয়েছে এবং এইখানে পুরো মন্দিরটি এইরকম পটচিত্র দিয়ে সুন্দর করে আঁকা। দেখুন গ্রামে ঢোকার মুখে এইদিকে ওয়াশরুম রয়েছে এবং সেইখানেও কত সুন্দর পটচিত্র আঁকা। এইখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। দেখুন এখানে অপূর্ব হস্তশিল্পের নিদর্শন। এই রঘুরাজপুরের পটচিত্রের সাথে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে রথযাত্রা পর্যন্ত জগন্নাথ দেব যখন তার রত্ন সিংহাসনে অধিষ্ঠিত থাকেন না, সেই সময় এই রঘুরাজপুরের পটচিত্র ওই সিংহাসনে রেখে
তাকে জগন্নাথ দেবের প্রতিকৃতি রূপে পুজো করা হয়। অর্থাৎ পুরীর মন্দিরে এই রঘুরাজপুরের পটচিত্রের কিন্তু একটি আলাদা বিশেষত্ব বা গুরুত্ব রয়েছে। তালপাতার উপর করছেন তো? ये तालपत्र चित्र वो एनग्रेव होगा, जो आप पेंटिंग करेंगे वो निकले जाएंगे। अभी जो मार्केट पे आप देखा है तालपत्र पर पेंटिंग हुआ, दैट इज नॉट हैंडमेड वर्क। मेरा नाम अवकाश नायक। অবকাশ নায়ক উনি এখানে তালপাতার উপরে ছবি আঁকছেন, এর উপরে এরপর রং করবেন। সারা গ্রামের বিভিন্ন জায়গাতে আপনি দেখতে পাবেন এই রকম যে বিভিন্নভাবে কেউ কাপড়ের উপর কাজ করছেন, কেউ এরকম তালপাতার উপরে কাজ করছেন, বিভিন্ন নিদর্শন রয়েছে। এই গ্রামে এসে আপনারা পটচিত্র সংগ্রহ করতে পারেন। দেখুন এখানে বাড়ির সবাই পটচিত্র নির্মাণ করছেন, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করছেন। এটা কি তৈরি করছেন? এটা নারিয়েল। নারিয়েল, আচ্ছা। এর উপরে ডিজাইন করছেন গোটা নারিয়েল। গোটা নারিয়েল। আর এই পাশেই যে এই ভগ্নদশা বাড়িটি দেখছেন, এটি হচ্ছে গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মস্থান। नमस्कार, मेरा नाम गुरु गंगाधर नायक, हमारा गांव रघुराजपुर। ये जो गोटीपो है, क्यों गोटीपो हुआ? इसे जगन्नाथ का लिए ये ओडिसी डांस का बेस है। अच्छा। वो गोटीपो से ओडिसी पहले था देवदासी, देवदासी से महारी, महारी पीछे गोटीपो, गोटीपो पीछे ओडिसी डांस। तो वो तो सब मुद्रा का ऊपर काम है। वो सब मुद्रा का ऊपर काम। आप जो डांस आपको दिखाएंगे बहुत दिक्कत लगेगा, सीखने का दिक्कत लगेगा, सिखाने का दिक्कत लगेगा। आपको हम दिखाएंगे वो जो डांस आपको दिखाएंगे। मतलब कि ये डांस जो है ये लड़का लोग करते हैं, लड़की के बेस में, है ना? हाँ जी। वैसे अपने को सजाते हैं। हाँ। ये डांस करते हैं। अच्छा। आप देखो পুরীতে এসে বিভিন্ন জিনিস তো আপনারা দেখেন, কিন্তু উড়িষ্যার এই উল্লেখযোগ্য সংস্কৃতির সাথেও কিন্তু আপনাদের পরিচয় থাকা দরকার। এটা এই অঞ্চলের একটি অন্যতম নিদর্শন। আপনারা উপভোগ করুন, দেখুন গোটিপো নৃত্য।
হয়েছে। কেমন দেখলেন আপনারা গটিপুয়া নৃত্য সেটা বলুন। কি নাম তোমার? তোমার তোমার তোমারও অভি? অভি। আর তোমাদের দুজনে? दीपक हितांश। अच्छा, কতদিন ধরে আছো এখানে? কত বছর? हमारे कितने साल के लिए यहाँ पर? इसका और मेरा 5 साल हो गया। 5 साल हो गया। আমি ওনার শিক্ষাগুরুর ফোন নাম্বার সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি এবং ইনি হচ্ছেন তার ছেলে। আপনার নাম? জিতেন্দ্র নায়ক। এনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা এই অপূর্ব নৃত্যশৈলী দর্শন করবেন এবং এনাদের এই যে সংস্থা, এই সংস্থাকে যতটুকু পারবেন সাধ্য মতন সাহায্য করবেন। আপনাদের সাহায্য আমাদের সাহায্যের উপর নির্ভর করেই কিন্তু এরা এই অপূর্ব নৃত্যশৈলীকে এগিয়ে নিয়ে চলেছে। জয় জগন্নাথ স্বামী কি जय। চল, কেমন দেখলি বল, গিয়ে এবার তোর ওখানে বন্ধুদের বলবি। হ্যাঁ একদম। মানে আমি তো সে নাচ দেখতে দেখতে একদম ইমোশনালি হয়ে গেছিলাম। আমার যেটা কি বলবো, এই ব্যাপারটা হচ্ছে আই এম ভেরি প্রাউড অফ মাই কান্ট্রি বিকজ অফ দিস ওয়ান থিং। সেটা হচ্ছে আমাদের কালচারের যে জেন্ডার ফ্লুইডিটি, যেটা আমাদের সব আর্ট ফর্মেই তার প্রকাশ পাওয়া যায়। যেটা আমরা দেখলাম যে ও ছেলে কি মেয়ে বুঝতে পারবে না, এটা কিন্তু ইন ওয়েস্টার্ন কালচার এখনও একটা ট্যাবু, কিন্তু সে প্রাচীনকাল থেকে আমাদের কালচারে ইটস এমব্রেসড, ইটস সেলিব্রেটেড। এটা এত সুন্দর লাগে না, আর বাচ্চাগুলো এত এত সুন্দর নাচলো। আর আমাদের ইন্ডিজিনাস আর্ট যেটা একদম লুপ্তপ্রায় এখন, সত্যি বেশি আরও যেন মানুষ এসে দেখে, যাতে এই আর্ট ফর্মটা প্রিজার্ভ করতে পারে এরা। আমাদের এত সুন্দর ইন্ডিজিনাস আর্ট কিন্তু সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমাদের ইন্টারেস্ট থাকছে না বলে। তো আপনারা আসুন, এদেরকে সাপোর্ট করুন। ঠিক আছে, আমরা তাহলে এখন রঘুরাজপুর ছেড়ে এগিয়ে যাই, চলো। আমরা আজকে এসেছি মিত্র ক্যাফেতে, আমি ভীষণ এক্সাইটেড। সে মা বাবার ভীষণ ফেভারিট জায়গা। ওই কলকাতাতে মাঝে মাঝেই যায় আর আমাকে বলে যে আজকে আমি ফিশ ফ্রাই খেয়েছি, আজকে কবিরাজি খেয়েছি, আর আমার জাস্ট মন খারাপ হয়ে যায়। ওখানে তো ফিশ অ্যান্ড চিপস একদমই আমাদের কলকাতার ফিশ ফ্রাইয়ের মতো সুন্দর খেতে হয় না। তো যাই হোক, আমি বললাম আজকে ফার্স্ট গুড মিল আই ওয়ান্ট ইট অ্যাট মিত্র ক্যাফে। উই আর হিয়ার, দেখি পুরীর মিত্র ক্যাফে কেমন লাগে। না, আমার কিন্তু যথেষ্ট ভরসা আছে মিত্র ক্যাফের প্রতি। বিশেষ করে অনিন্দর ফিশ ফ্রাই খুব পছন্দের একটা খাবার, আমারও তাই। কবিরাজি ভীষণ পছন্দ করে, আমি আবার কবিরাজিটা খাই না, আমি এখানে ডায়মন্ড ফিশ ফ্রাইটাই খাই। তো আজকে আমরা ডায়মন্ড ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি প্রথমে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, একই স্বাদ, কোনো পার্থক্য নেই। ঠিক আছে। আমি আবার বললাম রাই, এরপরে কিন্তু আমরা সবসময় চিকেন কাটলেট খাই, তাহলে আমিও চিকেন কাটলেট খাবো। হ্যাঁ হ্যাঁ, যা তোমরা খাও আমি সবকটাই খেতে চাই। ভীষণ মিস করি আমি এসব খাবার। আমি এখন কিছুই বিদেশি খাবার খাবো না কিছুদিন। ফিশ ফ্রাই দারুণ খেলাম।
এখন চিকেন কাটলেটের জন্য অপেক্ষা করছি, আর তারপরে আছে মেইন কোর্স। আসলে আমরা আজকে দুপুরের খাবার স্কিপ করেছি, যে রাত্রিবেলা গুছিয়ে বসে খাবো। আমাদের প্রিয় চিকেন কাটলেটও চলে এসছে। ফিশ ফ্রাই না কাটলেট কোনটা বেশি ভালো লাগলো? অনেস্ট রিভিউ। খুব বাজে লাগবে আমি এটা বলছি বলে, কারণ আনসার ফিশ ফ্রাই হওয়া উচিত, কিন্তু আমার কাটলেট বেশি ভালো লাগবে। আমি জানি না, মেবি বিকজ আই এম বায়াস টুয়ার্ডস চিকেন, হতে পারে, কিন্তু আমার চিকেন কাটলেটটা বেশি ফ্লেভারফুল লাগছে, বেশি স্পাইসি লাগছে, বেশি মন ভরছে। ওরা কিন্তু ফিশ ফ্রাইটা একদম মাছটাকেই প্রাধান্য দেয়, মশলাটা খুব একটা দেয় না। এক্স্যাক্টলি, এই জন্যই ফ্রাইটা অসম্ভব ফ্লেকি ছিল, অসম্ভব ফ্লেকি, একদম কর্মরের উপরটা, মানে ডিসাইড করা ডিফিকাল্ট, দুটোই এত ভালো। এরপরে আমাদের সামনে চলে এসেছে বাসন্তী পোলাও আর মাটন কষা। যদি আমরা একটা করে নিয়েছি, মানে একটা নিয়ে তিনজনে ভাগ করে খাবো, কারণ পেটে আর জায়গা নেই, কিন্তু খেতে হবেই জোর করে হলেও, তাই তো? না, আমি আর খেতে পারবো না বলে এই তোর জন্যই নিয়েছি, পেট ভরে গেয়া। তোর তো ফেভারিট। আমি কোনোদিন খাইনি এখানে মিত্র কাফেতে পোলাও মাটন কিছু কোনোদিন খাইনি, প্রথম খাচ্ছি, কিন্তু সত্যি বলছি অপূর্ব স্বাদ, বিউটিফুল, একেবারে পারফেক্ট বলতে যাবো যায়। 10-এ আমার 20 দিতে ইচ্ছা করছে। আমি পুরো একটা গোটা বছর পরে এই পোলাও আর কষা মাংস খাচ্ছি। এটা আমার ফেভারিট ডিশ ইন দি এন্টায়ার ওয়ার্ল্ড। আমি এত পছন্দ করি, আমি ইন্ডিয়া থেকে ঘি নিয়ে যাই, গোবিন্দভোগ চাল নিয়ে যাই, ওখানে মায়ের রেসিপি ফলো করে মাকে ভিডিও কলে রেখে আমি এটা রান্না করি, কারণ আমি মায়ের মতো রান্না করতে পারি না। আমি সত্যি মিত্র কাফেতে কোনোদিন পোলাও মাটন খাইনি, ফার্স্ট টাইম। হ্যাঁ, এত ভালো বানিয়েছে, পুরো মন ভরে গেছে, এত ভালো লাগছে, এত ভালো রান্না হয়েছে, বারবার বলছি। আমার একটা কথা আছে, কি? পেটে যখন জায়গা হয়েই গেছে, অ্যান্ড বিকজ দেয়ার ইজ অলওয়েজ রুম ফর ডিজার্ট, একটা গোলাপ জামুন হয়ে যায় নাকি? হয়ে যাক। মেয়ে অবশেষে বাবার কথা মনে রেখেছে, বললো যে ডেজার্ট নেবে, কিন্তু এখানে গোলাপ জামুন নেই, এখানে শুধুমাত্র রসগোল্লা পাওয়া যায়। 2 প্লেট, 4টি রসগোল্লা একসাথে নাও, তোলো। যখন 2টো রসগোল্লা খাওয়ার অনুমতি পেয়েছি, আমি এখানে 2টি রসগোল্লা আলাদা করে নিয়ে নিই, এবং রসগোল্লাগুলি গরম, এইটা একটা দারুণ ব্যাপার। গরম গরম রসগোল্লা সব দিক থেকেই ভালো। ভালো, বেশ ভালো রসগোল্লা, টাটকাই, স্বাদও ভালো। সব মিলিয়ে আমাদের আজকের বিল হলো 2024 টাকা। তাহলে মানসবাবু আর মানসবাবুর বোন সোমা, তাই তো? সোমা রায়, আচ্ছা, ওনারা এখানে এসছেন এবং আমাদের সাথে দেখা হয়ে গেল। খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে দুজনে, আর ও থাকলে তো, মেয়ে থাকলে আরও ভালো লাগে। আমি সব ব্লগই তো আমরা দেখি, খুবই ভালো লাগে। আপনার মিসেসেরটাও ভীষণই ভালো লাগে, আর ওকে তো খুব কমই পাই, যেটুকু পাই সেটুকুতেই খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা কতদিনের জন্য? আমরা এই যে হোটেলটি নিয়েছি, হোটেলটির নাম হলো হোটেল সুইট ভিলা। এই হলো হোটেলে আমাদের রুম। দেখ সমুদ্র, কত সুন্দর। দেখি, এই যে এখান থেকে এই সি ভিউ ব্যালকনি থেকে গায়ের একটা ফিক্স জায়গা হয়ে গেল, বসে বসে বই পড়বে, এবার সমুদ্র দেখবে আর বই পড়বে। আচ্ছা, রুমটা একটু ভালো করে দেখুন। এই যে এই হোটেলটি স্বর্গদ্বার থেকে নিউ মেরিন ড্রাইভ রোড ধরে এগিয়ে এসে বালিয়াপাড়া বলে যে জায়গাটি আছে সেইখানে। আর আমার এই রুমটি নিয়েছে 3600 টাকা, তার সাথে এক্সট্রা পার্সেন্ট 1000 টাকা, এবং ইনক্লুডিং জিএসটি ডিসকাউন্ট সব কিছু করে 4500 টাকা আমার পার ডে হিসেবে পড়েছে। আমি মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছি, আপনারা গুগলেও এই হোটেলের নাম দিয়ে লিখলে হোটেলের ফোন নাম্বার, লোকেশন সব কিছু পেয়ে যাবেন। আজকে আমরা পুরী থেকে রওনা দিচ্ছি। এবারে আমাদের পুরীতে আসার যে মূল উদ্দেশ্য ছিল উল্টোরথ এবং জগন্নাথ দেবের সোনাবেশ দর্শন, সেটি আমরা খুব ভালোভাবে সম্পন্ন করেছি।
তাছাড়াও পুরীর বিভিন্ন জায়গাগুলি আমরা পুরীর সাইট সিইং হিসাবে টুকরো টুকরোভাবে দেখলাম, সেটাও খুব ভালো লাগলো। আর শুধুমাত্র জগন্নাথ দেবের সমাবেশ নয়, সেই সমাবেশের সময় যে মহাভোগ হয় সেই মহাভোগও সুনীলের দৌলতে আমরা লাভ করেছি, এটাও আমাদের কাছে আরেকটি উল্লেখযোগ্য প্রাপ্তি। আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং ডিটেলস দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করবেন ও নিশ্চয়ই সহযোগিতা করবেন। অনেক ধন্যবাদ। আর আমাদের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।